এমন একজন মানুষ আজ আমাদের সাথে আছেন যিনি এই ডিজিটাল বাংলাদেশকে সত্যি করে তুলবার পিছনে তার অবস্থান থেকে তার দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন। পরিচয় করাচ্ছি আমাদের আজকের অতিথি অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, যিনি ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড জয়ী এবং একই সাথে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং পরিচালক এইমস ল্যাব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার শুভ সকাল, সেই সাথে আপনাকে স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। স্যার আপনার সকালটা শুরু হয় কিভাবে? আমাদের সকাল তো সবাই ডিজিটাল মাধ্যমেই শুরু হয়, আপনারটাও কি সেভাবে নাকি অ্যানালগে শুরু করেন? না, আসলে ডিজিটালে হয়, কারণ সকালে ঘুম থেকে উঠেই মানে বেড থেকে উঠার আগেই ইমেল চেক করা, জি হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন আসছে কিনা আর্জেন্ট সেগুলো দেখা, এটা দিয়ে সকাল শুরু হয়। ডিজিটাল লাইফ থেকে আসলে আমরা নিজেদেরকে কিন্তু কোথাও আলাদা করাটা আসলে এখন একটা আমি বলবো অসম্ভব একটা বিষয় গিয়ে পৌঁছেছে। ডিজিটাল আসলে মানুষের এখন বেসিক নিডে পরিণত হয়েছে, রাইট বা নিড যেটাই বলি না কেন, কারণ এটা আসলে আপনাকে যেমন এফিশিয়েন্ট করছে তার সাথে আপনার পার্সোনাল লাইফে কিছু হ্যাম্পার করছে, যেটা আমার বাচ্চারা মাঝে মধ্যে বলে যে আমি অনেক বেশি কাজ করি সেই জন্য ওদের সময় দেওয়া কম হয়। বাহ, মানে ভাগ্যে শুনেরা বলে ফেলেনি আমি শতভাগ রেসিডেন্সিয়াল বাবা চাই, ভাগ্যে সেই কথাটা তারা বলে ফেলেন, যে কোনো দিন বলতেও পারে। স্যার একটু আপনার আনন্দটার কথা আরো একবার মনে করিয়ে দিতে চাই, কারণ 2022 সালে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে জাতীয় পর্যায়ের কারিগরি বেসরকারি বিভাগে শ্রেষ্ঠ ব্যক্তির পুরস্কার পেয়েছেন আপনি। একটু গল্পটা জানতে চাই, সেই অভিজ্ঞতার কথাটুকু জানতে চাই। আমি কি আমার কাজের গল্প বলবো না এই পুরস্কারের গল্প বলবো? প্রাপ্তির আনন্দটা একটু জানতে চাই, তারপর কাজের আনন্দটা জানতে চাই। সেটা হচ্ছে আমি আসলে গত 8 বছর আগে দেশে ব্যাক করি এবং একটাই স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করব, দেশে এমন কিছু করা সম্ভব যার মাধ্যমে আমরা পৃথিবীকে বলতে পারি যে আমরাও পারি। স্যার একটু আপনাকে থামাই, এই একটা জায়গায় আপনি ব্যতিক্রমী, একটা জায়গায় আপনি আমার কাছে ব্যক্তিগত পর্যায়ে বিজয়ী, কারণ অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যায় এদেশের কিছু হবে না, এদেশের কিছু হওয়া সম্ভব না এই অপবাদ দিয়ে, এবং বিদেশের বুকে তারা নিজের মেধার সর্বোচ্চটুকু দেয় এবং প্রতিষ্ঠিত হয়, এবং তখন বলে দেখো এখানে আমি কতটা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ফিরে আসার যে তাগিদটা, এই তাগিদটা কেন অনুভব করলেন? এটার দুইটা কারণ। একটা হচ্ছে যে আমি বলি যে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করছে তারা কিন্তু চিন্তা করে না যে তারা কি পাবে, তারা বলছে একটা জাতিকে মুক্ত করার যুদ্ধ করেছেন। তো আমি এটাকে এভাবে দেখি যে ওই যুদ্ধটা যদি না হতো তাহলে আমি আজকে এত বড় বিজ্ঞানী বলি, প্রফেসর বলি হতে পারতাম না, নাম্বার 1। কিন্তু আমাদের আগের জেনারেশন এই দেশটাকে স্বাধীন করছে, কিন্তু আমাদের জেনারেশন দায়িত্ব এই দেশটাকে স্বনির্ভর করা, এবং এই স্বনির্ভর করার কাজটা কিন্তু কেউ এসে করে দিবে না, আমাদের নিজেদেরকেই করতে হবে। সেই স্প্রিয়া থেকেই আমার আসলে দেশে ব্যাক করা। হ্যাঁ, বিদেশে বসে অনেক কিছু করা যেত, আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে ছিলাম, সেখানে তো আরও অনেক অপরচুনিটি ছিল, বাট এই দেশে এসে এই দেশের কাজে করে এ দেশের মানুষের মুক্তি দেওয়া, সেটার আনন্দই আলাদা। আমি শুধু একটা কথা বলবো, আমি গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছি, আমি আজকে যেখানে আসি এটা আসলে আমার আরেকটা বন্ধুর সাথে যদি কম্পেয়ার করি, আমি আসলে অপরচুনিটি পেয়েছি সেজন্য আমি বড় হয়েছি। আমার একটা বন্ধু সে অপরচুনিটি পায় নাই বিদায় সে হয়তো গ্রামেই রিক্সাওয়ালা হয়ে গেছে, কারণ সে বেশি পড়াশোনা করতে পারে নাই, ফাইন, বাট ওর ছেলেও যদি আমার মতো অপরচুনিটি না পায় তার জন্য আমিও দায়ী, কারণ আমি সোসাইটিতে বড় হয়েছি কিন্তু সোসাইটিকে দেওয়ার কোনো চেষ্টা করি না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। স্যার খুব একটা ছোট্ট একটা বিশ্বাস, যেটা হচ্ছে যদি ইকুয়াল অপরচুনিটি আসলে ইকুইটি ইনশিওর করবে। এই ভাবনাটাকে একটা বিশাল সাধুবাদ জানাতে চাই, যে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে বসে শুধুমাত্র নিজের অবস্থানটাকে সুনিশ্চিত করবার চেষ্টা করছি, তারা কিন্তু বিবেক দর্পণের সামনে কোনো একদিন দাঁড়াবেন, দাঁড়িয়ে এই প্রশ্নের সম্মুখীন হবেন, আপনার দ্বারা তো পরিবর্তন করা সম্ভব ছিল, আপনি কেন করেননি? কেউ জানবে না, আপনি জানবেন আপনি পিছপা হয়েছেন, আপনি প্রতারণা করেছেন আপনার অবস্থানের সাথে। চমৎকার স্যার, যাই হোক আপনার গল্পটা শুনছিলাম, আমরা একটু শুনি। জি, তো ওই কথাটাই বললাম যে এটা আসলে সমাজের ইকুয়ালিটি বা ইকুইটি আপা যেটা বলেন সেটা যে এনশিওর করতে হয়, সমাজের যার যার অবস্থান থেকে যদি আমরা অনেস্টলি কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি এবং আমার ছাত্রদেরকেও বলি যে সবার আগে দেশকে ভালোবাসতে হবে, তারপর দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আমাকে আর ইন্ডিভিজুয়ালি ভালোবাসতে হবে না, কারণ দেশ এবং দেশের মানুষের মধ্যে আমিও একজন। সো এই ফিলোসফিটা যদি আমরা আসলে আমাদের তরুণদের মধ্যে দিতে পারি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ, সেটা আসলে 41 মাস লাগবে না, তার আগেই আমরা করতে পারবো, কারণ আমরা এখন টেকনোলজির সর্বোচ্চ অবস্থানে আসছি। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একটু আগে আমরা যদি চিন্তা করতেছিলাম যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেশকে চেঞ্জ করবে, অনেক কিছু করবে, সেখানে ট্রান্সপারেন্সি নিয়ে আসবে, দুর্নীতি কমাবে, বৈষম্যতা কমাবে, আসলে এগুলো সম্ভব। এবং আমরা গত 14 বছরে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা দেখেছি, সেটা দেখে বলতে পারি স্মার্ট বাংলাদেশ আমরাই পারবো, শুধু আমাদের কমিটমেন্টটুকু লাগবে। আর আমি আমার যারা
ফেলো ফ্রেন্ডস যারা বিদেশে থাকে, আমি সবাইকে একটা কথা বলবো যে সাহস করে দেশে আসতে হবে। হ্যাঁ, দেশে অনেক সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার যে আনন্দ, সে আনন্দ অন্যরকম। এবং আমি মনে করি গত 8 বছরে আমার কষ্টের রিটার্ন হিসেবে আমি আসলে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছি। এবং এটা আসলে প্রত্যেকে চাইলেই পারবে, কারণ দেশের সেবা করা, দেশে কিছু নতুন কিছু করার মধ্যে যে তৃপ্তি, এই তৃপ্তি অনেক টাকা দিয়ে বা অনেক সুখ দিয়ে হবে। জি, যে জিনিসটা আসলে আমি সবসময় বলি, তুমি ব্রিটিশ হতে পারো, কখনো ইংলিশ হতে পারবে না। এই বিষয়টা একদমই মানে আমাদের মাথায় রাখ, যেখানেই যত বড় পজিশনেই থাকি না কেন, আমি সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই সেই দেশে থাকবো এবং ওখানে ওইভাবে আমি বসবাস করবো। স্যার, এখন আপনার ব্যক্তিগত জায়গা থেকে তো আপনার আবেগ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে তাগিদটা কোথায় ছিল। এখন যদি কাজের বিষয়টা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে আসলে কি করছেন, কিভাবে করছেন এবং কিভাবে এটা নিশ্চয়তা আপনি দিতে পারছেন যে না, যে ইকুয়াল অপরচুনিটির কথা আপনি বলছেন সেটা আসলে ডিজিটালি করা সম্ভব। স্যার, একটু সাথে জুড়ে দিব, শুধু আপনার কাজের বিশাল অংশ জুড়ে এইমস ল্যাব আছে, এইমস ল্যাবের প্রসঙ্গে যদি আমাদের একটু শেয়ার করতেন। আমাকে তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আমি 2014-তে আই ওয়াজ এ পোস্ট ডক ইন ইউনিভার্সিটি অফ টরন্টো, অ্যান্ড আমি ওইখানে বিজ্ঞানী হিসাবে কাজ করছিলাম। তো আমার অপরচুনিটি ছিল আমি কানাডাতে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হব, থাকবো, অনেক ইনোভেট করব, সেটা ছিল। কিন্তু আমার কাছে মনে হলো, আমি পিএইচডি করছি ইউকে থেকে এবং পোস্ট ডক করছি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে। আমার কাছে মনে হলো ওইখানে ইউনিভার্সিটির প্রফেসর মানে কি? প্রফেসর মানে হচ্ছে সে সোসাইটাল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সলভ করবে, তার একটা নিজস্ব ল্যাব থাকবে, ওই ল্যাবের মধ্যে সে প্রচুর R&D করবে, ইন্ডাস্ট্রির সাথে গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে বিভিন্ন ধরনের সলিউশন ডেভেলপ করবে এবং সেটা মানুষের কাজে লাগবে, কমার্শিয়ালাইজ হবে। এই কালচারটা আমাদের দেশে নাই। তো 2014 সালে আমার কাছে মনে হলো যে আমি কেন পাইওনিয়ার হতে চাই না, যে আমি গিয়ে এই কালচারটা এস্টাবলিশ করব। এই স্বপ্ন থেকে আমি দেশে আসার ডিসিশন নিলাম। আমাকে আপনি মানে বললে আশ্চর্য হবে, একটা বিশাল বড় রিস্ক আপনি নিয়েছেন। পাইওনিয়ার এমন একটা জায়গায় হতে চেয়েছেন যেটা এর আগে হয়তো অনেকে চেষ্টা করে ফিরেও গেছেন বাংলাদেশ থেকে, অনেকে মন ভেঙে গেছে, অনেকের এই নিয়ত করেও গেছেন যে আর হয়তো কখনো দেশেই ফিরবেন না তিনি, কারণ তার মেধার মূল্যায়ন হলো। একটা বিশাল চ্যালেঞ্জ। সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল এই চ্যালেঞ্জটা? কেন? দুইটা জিনিস, একটু আগে তো বললাম আমার যে মোটিভেশনের জায়গাটা। আরেকটা জিনিস হচ্ছে আমি যখন আসার ডিসিশন নিলাম, কেউ আমাকে সাপোর্ট দেয় নাই। সবাই আমাকে বলছে বাংলাদেশে আইসো না, বাংলাদেশে আসলে কিছু হবে না, যেটা আপনি বললেন। বাট আমার ওয়াইফ, মানে ও পিএইচডি করা, ও বলো যে চলো যাই, চেষ্টা তো করতে হবে, ফেল করলে তোমার আমার সমস্যা নেই, আমরা যে কোনো টাইমে যে কোনো জায়গায় যেতে পারবো, চেষ্টা করি। এবং ওই ইয়া থেকে চলে আসলাম। আপনাকে আমি বললে আশ্চর্য হবেন, আমি যখন আসি আমার দুটো বাচ্চা ছোট, তারা বিদেশে হয়েছে, তারা এতটা অসুস্থ হয়ে গেল, বাংলাদেশের নামকরা পেডিয়াট্রিশিয়ান উনিও বললেন, মামুন তুমি চলে যাও, ছেলে মেয়েকে আর কষ্ট দিও না। আমি শুধু ওনাদেরকে বলছিলাম যে ওরা 3 থেকে 6 মাসের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং আমি ফিরে যেতে আসি নাই। এবং আপনি মানে যে আরও আশ্চর্য হবেন, কানাডা থেকে কেউ দেশে ব্যাক করে উইদাউট পাসপোর্ট, উইদাউট পিআর। আমি নেই নাই কেন? কারণ আমি জানি আমি পাসপোর্ট পিআর যদি নেই, আমার একটা সেকেন্ড অপশন থাকবে। ইফ আই ফিল ব্যাড, আই ক্যান টেক ডিসিশন কুইকলি, গো ব্যাক। আমার একটু ইন্টারাপ্ট করি, আমার পরিচিত মানুষের সংখ্যা খুব বেশি না, তবে এই দ্বিতীয় মানুষকে আমি দেখলাম আর কি এই নীতিতে বিশ্বাসী। যাই হোক, এবং আমি বলছি যে আমাকে শেষ দেখতে হবে। তো সেখান থেকে আসা। সো তখন আমি আসলে ল্যাব করব, এই কনসেপ্ট ইউনিভার্সিটিতে বোঝানো ডিফিকাল্ট ছিল। 4-5টা ইউনিভার্সিটির সাথে কথা হলো, আমি দেখলাম যে তাদের আসলে ওই অ্যাপেটাইটটা নাই। ফাইনালি ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিসি এবং প্রভিসি ছিলেন তখন সবাই, ওনাদের সাথে কথা বলার পর আমি বললাম যে না, তাদের মধ্যে সেই অ্যাপেটাইটটা আছে এবং তারা এলো। ওরা বললো যে তোমাকে আমরা সাপোর্ট দেবো। আমি বলছি ইউ জাস্ট নিড টু মোটিভেট মি অ্যান্ড সাপোর্ট মি, ইউ ডোন্ট নিড টু গিভ মি এনিথিং এলস, আই উইল মেক এভরিথিং হ্যাপেন। এবং আপনি জেনে খুশি হবেন, আমি 2015 জানুয়ারিতে প্রথম আমার ল্যাবটা শুরু করলাম। কিছুই না, আমার রুম, 3টে ভলান্টিয়ার স্টুডেন্ট দিয়ে শুরু করলাম এবং 3-4টা প্রজেক্ট নিয়ে আমি শুরু করলাম। আমি জাস্ট যদি একবার চলে আসি 8 বছরে, এখন আমার ওই ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি 13,000 স্কোয়ার ফিটের একটা স্পেস, যেখানে 20 জন ডাক্তার ইঞ্জিনিয়ার ফুল টাইম কাজ করে, 20টারও বেশি রিসার্চ প্রজেক্ট রান করতেছে। তার মধ্যে একটা প্রজেক্ট যেটা হেলথের, যেটা নিয়ে একটু ডিটেলে বলবো, সেই প্রজেক্টটার জন্যই আমার আসলে এই ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড পাওয়া, যেখানে আমি বাংলাদেশের হেলথ কেয়ারে একবারে গ্রাসরুট লেভেল, গ্রামে মানুষের বাড়িতে কি সমস্যা হচ্ছে, কোভিড ক্লিনিকে কি সমস্যা হচ্ছে, উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত কী সমস্যা হচ্ছে, সেটা সমস্যাগুলো বের করার চেষ্টা করেছি। এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজির মাধ্যমে এই সমস্যাগুলোকে কীভাবে সলভ করে আমরা একটা ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করতে পারি, তার সলিউশন তৈরি করে পেটেন্ট করেছি, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছি এবং সেখান থেকে
কমার্শিয়াল কোম্পানি করেছি, আমাদের পেটেন্ট করা আছে, এবং কমার্শিয়াল কোম্পানি করেছি, যেই কোম্পানির মাধ্যমে সোফার 40 লক্ষ মানুষকে সেবা দেওয়া হয়েছে। স্যার এটা পুরোটাই বিস্তারিত জানতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি প্রয়োজন। দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আসলে কোথাও যাবেন না, আমরা ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের এবং আমাদের সাথে অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ মামুন আছেন, যার সাথে আমাদের কথা হচ্ছিল। স্যার আরেকবার ফিরে যেতে চাই আপনার ওই যে হেলথ কেয়ার প্রজেক্টটা জানবো। সো আমার হেলথ কেয়ার প্রজেক্টটার মূল কনসেপ্টটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আমাদের দেশে ডিজিটাল হেলথ ইনক্লুশন করতে হবে। সেটা কি, আপনার প্রত্যেকটা সিটিজেনের একটা করে ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট, এবং এভরি ট্রানজ্যাকশন অফ দেয়ার হেলথ, কখন সে অসুস্থ হলো, কখন কি হলো, ডায়াগনোসিস হলো, ওষুধ খেলো, সব কিছু রাখতে হবে। এবং আরেকটা সাইড হচ্ছে প্রোভাইডার সাইড, যে আমাদের ডাক্তার, নার্স, প্যারামেডিক যারা আছে তারা কি সেবা দিচ্ছে, এই সব কিছু যদি আমাদের ট্র্যাকেবল হয় তাহলে আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবো, ইকুইটি এনশিওর করতে পারবো, কোয়ালিটি হেলথ কেয়ার এনশিওর করতে পারবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পেশেন্ট সেন্ট্রিক কেয়ার। আমরা এখন যে দেশে বাস করি, আমার দেশে হলো ফিজিশিয়ান সেন্ট্রিক কেয়ার, কারণ আমরা বিলিভ করি অমুক ডাক্তারের কাছে গেলেই মনে হয় আমি সুস্থ হয়ে যাব। নো, আমি এজ এ পেশেন্ট, আমার ট্রিটমেন্ট লাগবে, উই ওয়ান্ট টু এনশিওর কোয়ালিটি ট্রিটমেন্ট, সেটা করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমার যে ইনোভেশনটা, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি এবং হেলথ অ্যাকাউন্ট করা সবার জন্য, এটা শুরু করি। এবং আমি এটা যখন প্রথম ডেভেলপ করি, অনেক পিওসি করতেছিলাম। আমি একটা অর্গানাইজেশনকে ধন্যবাদ দিতে হবে, পিকেএসএফ, ওদের একটা সমৃদ্ধি প্রোগ্রাম ছিল। ওই সমৃদ্ধি প্রোগ্রামের সাথে আমরা যখন মার্জ হলাম, তখন আমাদের টেকনোলজিক্যাল সলিউশন এবং ওদের প্রোগ্রামে ইন্টিগ্রেট করে আমরা একটা ইউনিয়ন তৈরি করি, ধামরাই এর সোমবাগ ইউনিয়ন। ওইখানে আপনার 32,000 মানুষ, 7,000 ফ্যামিলি, এবং ওইখানে এক ইউনিয়নে একজন ফুল টাইম ডাক্তার, 2 জন প্যারামেডিক এবং 14 জন হেলথ ভিজিটর। তো এটা বেসিক্যালি একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করি, এবং প্রতি 500 ফ্যামিলির জন্য একজন হেলথ ভিজিটর। আমার হেলথ ভিজিটর আইওটি বেস মেডিকেল ডিভাইস যেটা দিয়ে চেক আপ হবে, এবং এআই বেস অ্যাপ নিয়ে ডোর স্টেপে যাবে প্রতি মাসে। একবারে নিউ বর্ন থেকে শুরু করে ওল্ডার পিপল সবার হেলথ চেক আপ করবে, এবং তাকে ফিডব্যাক দিবে, প্রাইমারি অ্যাডভাইস দিবে। ইফ নেসেসারি দে উইল কানেক্ট টু দ্য টেলিমেডিসিন অর ফিজিক্যালি ডক্টর ইন দ্য ইউনিয়ন। এই পুরো মডেলটা আমরা 1 বছর রান করি সোমবাগ ইউনিয়নে, এবং ওইখান থেকে আমরা হিউজ সাকসেস পাই যে প্রত্যেকটা মানুষের হেলথ অ্যাকাউন্ট আছে। আমি জানি কোন বাড়িতে কি হচ্ছে, আগামীকাল কোন বাড়িতে নতুন একটা বাচ্চা এক্সপেক্টেড, সব কিছু চলে আসে। এবং তার সাথে পিকেএসের ওই প্রোগ্রামটার সাথে আমরা আর অনেক ধরনের ডেটা কালেক্ট করতাম, এই ডেটা থেকে আমরা কাজ করতাম। এবং তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে এরপরে 1 থেকে 50টা ইউনিয়নে স্কেল করি। এখন এই মুহূর্তে আমাদের ওই মডেলে 65টা ইউনিয়নের, সেটা হচ্ছে 42টা জেলার, 58টা উপজেলার, 65টা ইউনিয়নে, এটা সারা বাংলাদেশে বিস্তৃত। এই 17 লক্ষ মানুষ, প্রত্যেকের ডেটাবেজ আছে, এবং তার হেলথের কি অবস্থা, ফিউচার হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট সেগুলো হচ্ছে, এবং কোয়ালিটি হেলথ কেয়ার যাকে বলে, এবং রেফারাল যেটা বলে সেটা হচ্ছে। এরপরে আমরা কিন্তু বসে নাই, এরপরে কোভিডের সময় আমরা ডিজি হেলথের সাথে জয়েন্টলি আমরা কাজ করে 20 লক্ষ মানুষকে কোভিডের সময় রিস্ক অ্যাসেসমেন্ট, কন্ট্যাক্ট ট্রেসিং, রেফারাল ফর টেস্টিং অ্যান্ড কনফার্মেশন অ্যান্ড ফলো আপ, এটা আমরা করেছি। আপনি জেনে খুশি হবেন, রিসেন্টলি গত বছর আমরা আরবানে তৈরি করেছি। ওই অভিজ্ঞতা থেকে আমরা 2টা কাজ করেছি, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই আর্জেন্ট দরকার। সেটা হচ্ছে জিপি মডেল, জেনারেল প্র্যাকটিশনার মডেল, মানে ক্যাচমেন্ট এরিয়া বেসড একটা ক্লিনিক থাকবে। ওই ক্যাচমেন্ট এরিয়া যারা আছে সবাই ওই ক্লিনিকে কানেক্টেড থাকবে, এবং ওই ক্লিনিকে তারা কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার পাবে, এবং যাদের আরো উপরে যাওয়া দরকার, আরো অ্যাডভান্স সার্ভিস দরকার, তারা রেফারেল পাবে। এবং আপনি জেনে খুশি হবেন, এখন আমাদের বাংলাদেশে প্রায় ইউনিয়নে 65টা আমরা জেনারেল প্র্যাকটিশনার মডেল টাইপের আমরা করতে পারছি। আর আরবানে ঢাকা সাউথ, ঢাকা নর্থ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6টা জিপি ক্লিনিক করতে পারছি আরবানের জন্য। এবং এই পুরো সার্ভিসটা ফুললি ডিজিটাল। আমি জাস্ট 1 মিনিট আরবানের কথা বলি। আরবানে হচ্ছে যে ক্লিনিক আছে, প্রতি ওয়ার্ডে একটা করে ক্লিনিক। ওইখানে আপনি আসবেন, আপনার প্রথমে ডিজিটালি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এবং আপনাকে প্রথমে ভাইটাল চেক করবে, আপনার কি অবস্থা জানবেন, এবং জানার পরে আপনাকে ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে মিনিমাম 6 মিনিট বা 8 থেকে 10 মিনিটও দিতে পারেন, দিয়ে আপনাকে পুরো আপনার কথা শুনবেন, করে আপনাকে ট্রিটমেন্ট দিবেন, কিছু টেস্ট আছে। তারপর আপনি লাস্টে আপনি বলবেন আপনি স্যাটিসফাইড কিনা, পুরো ক্লিনিক সার্ভিস স্যাটিসফাইড কিনা। অন দ্য আদার হ্যান্ড ডাক্তার সাহেবও যখন প্রেসক্রিপশন করতেছে, উনিও বলবে যে রুগী কোনো
মানে এমন কিছু করছে কিনা যেটা ডাক্তারদের জন্য ক্ষতি হয়েছে বা স্টাফদের জন্য ক্ষতি হয়েছে, মানে অ্যাকাউন্টেবিলিটি। এবং এই ক্লিনিক মডেলের সবচেয়ে বড় জিনিস, এভরিথিং ইজ এ ডেটা ড্রিভেন। ব্যাক এন্ডে আমরা যেটা করি প্রেসক্রিপশন অডিটিং, ডাক্তার কতটুকু টাইম দিচ্ছে, কোয়ালিটি অফ কেয়ার এনশিওর হচ্ছে কিনা, তার মানে অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার যেটাকে আমরা যদি বলতে চাই, সেই অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার আরবান এবং রুরালে এখন এস্টাবলিশড। প্রফেসর আব্দুল মামুন, একটা ছোট্ট আমার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আমরা যদি হেলথ সেক্টরের দিকে আমাদের এখন তাকাই, একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা সবসময় যাচ্ছি। আমার যে পরিমাণে পপুলেশন সেই হিসেবে আসলে চিকিৎসকের সংখ্যা বরাবরই খুব কম। একটা প্রপার যদি আমরা প্ল্যানিং করতে পারি তাহলে হয়তো ব্যালেন্স করা সম্ভব, কিন্তু এখনই যতখানি এক্সস্টেড, এই সিস্টেমটাকে কি রিস্টোর করা সম্ভব বলে আপনার মনে হয়? অবশ্যই, আমি আপনার সাথে একটু দ্বিমত করি। আমাদের ডাক্তার কম বলছেন, আসলে না। আমাদের জিনিসটা হচ্ছে আমাদের প্রচুর রিসোর্স আছে, বাট প্রপার ইউজ অফ দ্য রিসোর্স, ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ ল্যাক। সো আমাদের যা আছে সেটাকে যদি আমরা রাইটলি টেকনোলজির মাধ্যমে ইউজ করতে পারি, তাহলে বাংলাদেশে লো কস্টে হাই কোয়ালিটি হেলথ কেয়ার সম্ভব, এবং সেটা অলরেডি আমরা প্রুভ করছি। এবং এটা আসলে ন্যাশনাল লেভেলে যদি আমরা স্কেল করতে পারি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারি, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে, প্রতি বছর $4 বিলিয়ন চলে যায় আমাদের পার্শ্ববর্তী দেশে শুধু মেডিকেল ট্যুরিজমের জন্য। উল্টোটা করি না, $5 বিলিয়ন নিয়ে আসি এদেশে মেডিকেল ট্যুরিজম করার জন্য। এখানে যে আপনি জিপি প্র্যাকটিসের কথা যেটা বললেন, সেটা কিন্তু আগে মানে আমরা যে সময় বড় হচ্ছে তখন কিন্তু আমরা একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতাম, তিনি দেখে বলতেন নর্মাল যে কোনো কিছু ওষুধ টষুধ দিয়ে দেওয়া হতো, যদি স্পেশাল কোনো সার্ভিস লাগতো তখন কিন্তু তিনি তার কাছে রেফার করতেন। কিন্তু এখন আমরা যেটা দেখি, আমরা যেখানে যাচ্ছি না কেন প্রথমে নিজে ডায়াগনোজ করার আগে মনে হচ্ছে কোনো একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে। তো এই বিষয়টা কি তাহলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হচ্ছে? আমি একটা কথা বলি অলওয়েজ আমার বিভিন্ন ইয়াতে, যে হেলথ কেয়ারে আপনি চাইলে প্রাইমারি শেষ না করেও পিএইচডি করে ফেলতে পারবেন। জি, আপনি চিন্তা করেন, আমরা যারা ইউনিভার্সিটি টিচার, সময় খুব বেশি নেই আমাদের যে ইউনিভার্সিটি টিচার, যে আমরা জানি যে প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে আমরা পিএইচডি করি। কিন্তু হেলথ কেয়ারে আপনার একটু সামান্য জ্বর হয়েছে, আপনি কিন্তু সবচেয়ে টপ স্পেশালিস্টের কাছে চলে যেতে পারেন, কারণ আপনার সেই অ্যাফোর্ডেবিলিটি আছে, সেই অ্যাক্সেস আছে। কিন্তু আপনি আসলে বঞ্চিত করতেছেন আরো ক্রিটিক্যাল পেশেন্টকে। তার মানে গেট কিপিং রেফারেল সিস্টেম ইজ এ মাস্ট। এটা ছাড়া আমরা করতে পারবো না। তার মানে প্রতি ওয়ার্ড বা ইউনিয়নে জিপি প্র্যাকটিস এনশিওর করতে হবে এবং গেট কিপিং করতে হবে, তাহলেই আমাদের সেকেন্ডারি এবং টার্সিয়ারি লোড আমরা কমাইতে পারবো। যেটা ভাইয়া বললেন যে আমাদের প্রচুর মানে chaotic situation, এই chaotic situation থাকবে না যদি আমরা প্রপার ম্যানেজ করতে পারি, এবং ইকোনমিক সেভিংস হবে। কারণ তাহলে পেশেন্ট মানে হয় না অযথা অনেক টেস্ট তাকে হয়তো করতে হয়, সেটার মধ্যে হয়তো তাকে যেতে হবে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বললেন স্যার, যে একটা প্রোফাইলিং হবে পেশেন্টের। প্রোফাইলিংটা যদি একবার হয়ে যায়, বারবার এই সময়টাও আমার নষ্ট হচ্ছে না। ওই ডিজিটাল প্রোফাইল থেকে উই ক্যান অলওয়েজ রেফার ব্যাক টু হিজ হিস্ট্রি, আমরা ট্র্যাক রেকর্ড রাখতে পারবো টেস্টগুলোর, সবকিছু মিলিয়ে মিশে একটা সামগ্রিকভাবে ইন্টারঅ্যাক্টিভ একটা সিচুয়েশন থাকবে, যেখানে আসলে চিকিৎসকের জন্য বিষয়টা অনেক বেশি সহজ। নট অনলি দ্যাট, আমি আপনাকে শেষ পর্যায়ে আছি 30 সেকেন্ডস, আমি আপনাকে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ওই ডেটা থেকে প্রেডিক্ট করতে পারবো যে আমার স্ট্রোকের পেশেন্ট রিস্কে কয়টা আছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট গেছে। সো আমরা যে আর্লি জানতে পারি, তাহলে আমরা আদেরকে আর্লি প্রিভেন্ট করতে পারবো। তার সাথে একটা ইউনিট ইকোনমিক্সের কথা বলি। আমরা মনে করি হেলথ কেয়ার ইজ ভেরি কস্টলি। আমি যে রুরাল এবং আরবানে করলাম, আপনি জেনে আশ্চর্য হবেন, আমি জাস্ট গ্লিমস বলি। $100 পার ফ্যামিলি পার মান্থ রুরালে কম্প্রিহেন্সিভ, প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার দেওয়া সম্ভব উইথ জিপি ডক্টর। অ্যান্ড আরবানে সেটা আমরা হিসাব করছি $300 মতো লাগে পার ফ্যামিলি, হুইচ ইজ নট এ মাচ অ্যামাউন্ট অফ মানি, বাট উই ক্যান মেক ইট হ্যাপেন থ্রু টেকনোলজি। স্যার, আপনার সাথে আরেকটা পুরো সেশন দরকার আমাদের এই পুরো বিস্তারিত আলাপের জন্য, কিন্তু আজকে সময় বলছে আমাদেরকে চলে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে শুভকামনা ফিরে আসবার জন্য এবং বাংলাদেশকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখবার জন্য। দর্শক, দেখতে দেখতে আয়োজনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রত্যেকেই হয়তো নিজের মতো করে চেষ্টা করছি। চেষ্টাটা যাতে স্পষ্ট হয়, আপনার লক্ষ্যটা যাতে স্থির থাকে, গন্তব্য যেন আপনাকে বিচলিত না করে এবং গন্তব্যে যাওয়ার পথে বাধাগুলো যেন আপনাকে থামিয়ে না দেয়, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল।